একটি দল ক্ষমতা ছিল, এখন তারা নেই। আর একটি দল ক্ষমতা আছে। যারা ক্ষমতায় ছিলেন তাদের কথা আমাদের স্মরণ আছে। জাতীয় পার্টিকে নিষ্পেষিত করে ধ্বংস করার তার অপচেষ্টা তারা করেছিল। এমন কিছু কাজ তারা করেনি যে জাতীয় পার্টি ধ্বংস না হোক। এমনকি নির্বাচন আগে খালেদা জিয়া মঞ্চে বলেছিলেন, এরশাদ জীবিত জেলে যাবে এবং লাশ বেরোবে, কিন্তু আমি এখনও জীবিত আছি, লাশ এখনও হয়নি। উনি আমাকে লাশ করতে পারেননি, আল্লাহর ইচ্ছা। এই জন্য বলছি যে গর্ব করবেন না। জাতির অত্যাচার করেছেন, তার ফলশ্রুতিতে আজ আপনারা নিশ্চিন্ত হতে চলেছেন। বিএনপি ছিন্ন ভিন্ন। এখন বিএনপির লোক আমার দলে আসছেন আশ্রয় নেওয়ার জন্য। আমার দরজা খোলা আছে, আপনারা আসেন, আমরা সবাই মিলে দলকে শক্তিশালী করি এবং আবার ক্ষমতায় যে দেশে শান্তি ফিরিয়ে আনি। আমরা 300 আসনে প্রার্থী দেব। তবে ইতিমধ্যে অনেকে এসছেন, অনেক ছোট ছোট দল এসছেন আমাকে যোগ দিতে। আমার দরজা খোলা আছে, প্রয়োজন জোট করব। এখানে 20 দলের জোট আছে, 14 দলের জোট আছে, আমাদেরও জোট হয়তো 10-15 দলীয় একটা জোট হবে। আশা করি আমাদের জোটে শক্তিশালী হবে এবং সবাই মিলে নির্বাচন করে আগামীতে আবার জাতীয় পার্টি ক্ষমতা আসবে, সে আশা নিয়ে আমরা রাখছি। আমরা পরিশ্রম করছি, দলকে আমরা সংগঠিত করছি এবং আমি আমার মহাশয় দুজনে মিলে এক প্রান্ত অন্য প্রান্তে ছড়ে বেড়াচ্ছি, যাতে করে আগামী নির্বাচনে আমরা ভালো করতে পারি। আমি কিছুদিন আগে দিনাজপুর গিয়েছিলাম, ঠাকুরগাঁও গিয়েছিলাম। মানুষের সারা থেকে অভূতপূর্ব সারা থেকে আমি অভিভূত হয়েছি। একটা কথা সবাই বলে, স্যার আবার আসেন স্যার, আবার আসেন স্যার, আবার আসেন স্যার, দেশ শান্তি ফিরে আসুন স্যার, আবার সুখে থাকি স্যার। আমরা কথাটা কিন্তু মনের কথা। মানুষ এখন পরিবর্তন চাচ্ছে, শান্তি থাকতে চাচ্ছে, জাতীয় পার্টি চাচ্ছে। জাতীয় পার্টি আমল তো সুবর্ণ যুগ ছিল, সুবর্ণ যুগ ছিল। মানুষ শান্তিতে ছিল, শান্তিতে ঘুমাতে পারত, অত্যাচার ছিল না, নিপীড়ন ছিল, অবিচার ছিল না। আমরা সুশাসন উপহার দিতে সক্ষম হয়েছিলাম। এখন দেশের সবচেয়ে যে অসুবিধা, সুশাসন অভাব। প্রতিদিন মানুষ মরে, রাস্তায় কত মানুষ মরে প্রতিদিন, কত আইনের শাসন অভাব, কতদিন মেয়েরা ধর্ষিত হচ্ছে, কত শিশু অপহৃত হচ্ছে, হিসাব নাই, হিসাব নাই। অতএব মানুষ ওই দিন ফিরে যেতে চাচ্ছে ওই দিনে, যে দিনে তারা শান্তিতে ঘুমাতে পারবে এবং তারা মনে করে আমরা ক্ষমতা আসলে সেদিন আবার ফিরে আসবে ইনশাল্লাহ। তোমাদের ভালোবাসা বাঁচিয়ে আছি আজ, তোমাদের ভালোবাসা বাঁচিয়ে আজ নতুন জীবন পেলাম। না তো ফাঁসি দিত আমারে, তোমরা 22টার মধ্যে 21টা আসন দিচ্ছ আমারে। এখানে জীবনে বলবো, কখনো বলতে পারবো না। রংপুরে মানুষের ঋণ শোধ করা আমার অত্যন্ত কঠিন, চেষ্টা করে যাব। শেষ জীবনে যে ক্ষমতা আসতে পারি, রংপুরে মানুষের যেটা পাওনা ছিল পাওয়ার চেষ্টা আমি করব। আমরা চাচ্ছি, মানুষ চাচ্ছে, মানুষ পরিবর্তন চাচ্ছে, মনে প্রাণে পরিবর্তন চাচ্ছে। যেখানে একটা কথা বলে, স্যার আবার আসেন না কেন, স্যার আবার আসেন না কেন। এখন আমি সেদিন বলেছিলাম, আলু উঠেছে রংপুরে, সাথে 2-3 বার ধান লাগেছে। এটা কিন্তু আমরাও লাগে নাই, সরকারও লাগে নাই, কৃষকরা করেছে। সবজি, এত সবজি হয় যে আমরা খাওয়ার পরেও ঢাকায় পাঠিয়ে দিই। কে করেছে এটা? কৃষকরা করেছে। আমরা দূর থেকে সাহায্য করেছি, কৃষকরা করেছে। কৃষকদের নিজের উৎসাহ উদ্দীপনায় আজ আমরা খাদ্য সংশোধন হয়েছি। কিন্তু ভিত্তিপ্রস্তর দিয়েছিল কে? আমি। আমার একটাই ছিল, 68 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। যে লোকগুলো বাস করে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য অনেক চেষ্টা করেছি আমি সবচেয়ে প্রথমে যেটা করেছিলাম, কমিউনিকেশন বিপ্লব। রাস্তাঘাট না থাকলে কৃষকের উন্নতি হয় না। যে ফসল উৎপাদন করবে, সেই ফসল বিক্রির জন্য মার্কেট দরকার। মার্কেট তো আর গ্রামে গঞ্জে নয়, মার্কেট ঢাকায়। ঢাকা আসার জন্য যে রাস্তাঘাট করেছিলাম। আজকে রংপুরের কলা আসে 50-60-100 গাড়ি, সন্ধ্যার সময় লোড হয়, ঢাকায় চলে আসে। সবজি সন্ধ্যার সময় লোড হয়, ঢাকায় চলে আসে। চাল ঢাকায় সন্ধ্যার সময় লোড হয়, ঢাকায় চলে আসে। লিচু, আম সব নর্থ বেঙ্গল ঢাকায় চলে আসে। এই কারণেই প্রথম গুরুত্ব আমি দিয়েছিলাম যোগাযোগ ব্যবস্থার উপর। এই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে বলেই কৃষকদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আর তারা দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছে, সুখের স্বপ্ন দেখতে পাচ্ছে। তো তোমরা ভালো থাকো রংপুরের মানুষ। ঠিক আছে সেলিম, ঠিক আছে তো? সেলিম কই? এই সেলিম, তোমার হাতে তুলে দিলাম, তোমার হাতে তুলে দিলাম, বুঝছেন? ইলেকশন জেতা লাগবে। ঠিক আছে, কথা দিলেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা জিতবো আসনটায়।